বস্তুর অস্তিত্ব সমাজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। সমাজের অস্তিত্ব বস্তুর অস্তিত্বকে নয়। মানুষ যেখানে বসবাস করে সেখানেই তার আবাসস্থল গড়ে ওঠে, সেখানেই তার পরিবেশ হয়, সেখানেই তার বন্ধুবান্ধব হয়, সেখানেই তার বসবাসের জন্য সুবিধাজনক সব কিছু পেয়ে যায় এবং সেখানেই সে বসবাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এটাকে বলে বস্তুর অস্তিত্ব সামাজিক অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। আপনি কোন সমাজে জন্মগ্রহণ করলেন সেটা বড় কথা নয়। আপনি কোন সমাজে বসবাস করতেছেন, কোন সমাজে দীর্ঘদিন যাবৎ আছেন, কোন সমাজের জন্য আপনি কাজ করতেছেন, কোন সমাজ আপনাকে ভালোবাসে এবং সেই সমাজে আপনার গ্রহণযোগ্যতা, সেটিই হলো যে বস্তুর অস্তিত্ব। আমি যেখানে কর্মস্থল চাকরি করি, যেখানে আমি বসবাস করি, সেখানেই আমার আবাসস্থল এবং সেটাই হয়ে আসছে। সেজন্যই কার্ল মার্কসের একটা বড় থিওরি হলো বস্তুর অস্তিত্ব সমাজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। দান্দিক বস্তুবাদের মূল বিষয় হলো মানুষের সাথে বস্তুবাদের এই জায়গায় পার্থক্য। মানুষ মনে করছে যে দান্দিক বস্তুবাদের সাথে মানুষের একটা বৈসাদৃশ্য আছে। আসলে যে এই যে দান্দিক বস্তুবাদ, এটা কিন্তু যতই সমালোচনা করা হোক না কেন, বাস্তবের প্রেক্ষিতে সেটাই বড়। যেমন বিএনপি ক্ষমতায় আসার আগে বিএনপি নেতাকর্মীদের আচার আচরণ ছিল একরকম, এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে বিএনপির নেতাকর্মীদের ক্ষমতার আরোহণ করার পরে আচার আচরণ হয়েছে আরেক রকম। অন্যরূপভাবে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে যে 5ই আগস্ট 2024 আগে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের আচার আচরণ ক্ষমতার দাপট ছিল একরকম, এখন হয়েছে আরেক রকম। এখন বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা ফালিয়ে ছিল, লুকিয়ে ছিল, তারা এখন ক্ষমতার দাপটে। আর যারা আওয়ামী লীগ ক্ষমতার দাপট দেখিয়েছিল, যে রাতকে দিন দিনকে রাত করার মতো অবস্থা হয়েছিল, এইরকম ক্ষমতা যাদের ছিল তারা আজ ফালিয়ে লুকিয়ে আছে। এই যে সেটাকে বলে দান্দিক বস্তুবাদের একটা বিষয়। কেন এটা যে শেয়ারটাই বড়, ক্ষমতাটা আপনার কাছে, আমার কাছে, সবার কাছে বড়। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পরে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসলেন, ওনার কি দাপট যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যখন বিএনপি ক্ষমতায় আসলো, এখন তো উনি বয়ে আছেন কোন সময় আবার গ্রেপ্তার হচ্ছেন, সংবিধান লঙ্ঘনের দায়ে ওনাকে আবার কোনো গ্রেপ্তার করা হচ্ছে কিনা, বা সংবিধান লঙ্ঘনের দায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো এই শাস্তি হচ্ছে কিনা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে 1.5 বছর মতো ক্ষমতায় ছিলেন, এর মধ্যে যে অর্ডিন্যান্সগুলো জারি করেছেন, তিনি যে আইন বানিয়েছেন এবং ক্ষমতায় ছিলেন, সে আগের সংবিধান অনুসারে যেটাকে সংবিধান লঙ্ঘন। সুতরাং সংবিধান লঙ্ঘনের দায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এখন আবার শাস্তির আওতায় এসে যাচ্ছেন কিনা এ নিয়ে উনি সন্দিহান রয়েছে। সেই কারণে তিনি জাতিসংঘ মহাসচিবের কাছে ফোন করেছে, সাহায্য চেয়েছে। এখন সেটাকে বলে যে দান্দিক বস্তুবাদে যে কি বস্তুর অস্তিত্ব সমাজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শেয়ারটা আপনার কাছে বড়। এখন আপনি যতক্ষণ শেয়ারে ছিলেন ততক্ষণ আপনাকে সবাই মূল্যায়ন করেছে, এখন আপনি শেয়ারে নাই, আপনার কোনো দাম নাই, অর্থাৎ সামাজিক মানুষ হিসেবে দাম, কিন্তু আপনার যে এক্সিকিউটিভ চিফ হিসেবে যে আপনার যে একটা মূল্যায়ন সেটা আর নাই। শেখ হাসিনারও 5ই আগস্ট 2024 আগে এক্সিকিউটিভ প্রধান হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে যে মর্যাদা ছিল, সে এখন পলাতকের মর্যাদায় আছে, এখন ফেরারি আসামি সে। তিনি এই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলেছিল, আরে বেটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে আয়,
এখন ও মানে তারা যে দেশে আসছে উনি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন ওর দলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনার যদি এত সাহস থাকে আপনি এখন দেশে আসেন। এইটাই হচ্ছে যে বস্তুবাদের মূল বিষয়। মানুষের কাছে টাকা থাকলে সমাজে তার যে একটা মর্যাদা, টাকা না থাকলে তার আরেক রকমের মর্যাদা। এখন ইন্টারনেট মোবাইলের যুগ, এই ইন্টারনেট মোবাইলের যুগেও মানুষের আচার আচরণে পরিবর্তন এসেছে। ইন্টারনেট মোবাইল এটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস, এটাও একটা বস্তু। এখন বস্তুবাদ আপনার আচার আচরণ প্রচার প্রসার ভিন্ন রকমের করে দিয়েছে। যেমন আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনি কোনো একটা মন্তব্য করলেন বা কোনো একটা ফেসবুক দিলে, ফেসবুকে কোনো ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন, আপনাকে কেউ গালি দেবে, কেউ হাততালি দেবে। আমি যে এখন বক্তব্য রাখতেছি, কেউ হয়তো আমার এখানে গালি দেবে আর কেউ হাততালি দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বস্তুবাদের সেজন্য বলতেছে বস্তুর অস্তিত্ব সমাজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। এখন যদি মোবাইল না আসতো, এখন যদি এই ডিজিটাল ডিভাইসের ব্যবস্থা না হতো, তাহলে কিন্তু আমাকে গালিও দিতে পারতো না আর আমি এভাবে কথা বলতে পারতাম না। এখন এই বস্তুর অস্তিত্বের কারণে, এই মোবাইল ডিভাইস আসার কারণে এখন যারা অপরাধ করে, যে সাইবার সিকিউরিটি আইনে যারা অপরাধ করে, মোবাইলে যারা গালাগালি করে, অশ্লীল ব্যবহার করে, ডিভাইসে অশ্লীল ছবি আপলোড করে, একে অন্যের অপমান করে, এগুলোর জন্য আবার মামলা করার জন্যও আইন হয়েছে। এইটাকে বলে বস্তুর অস্তিত্ব সমাজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। আগে আইন ছিল একরকম, এখন আবার এই বস্তুর অস্তিত্বের কারণে, ডিজিটাল ডিভাইসের অস্তিত্বের কারণে আইনটা আবার এখন পরিবর্তন করা হয়েছে। এখন সেই পরিবর্তনে এখন ডিজিটাল ডিভাইসে সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হয়েছে। যদি ডিজিটাল ডিভাইস না আসতো, এই যে স্মার্টফোন না আসতো, তাহলে এই আইনের প্রয়োজন দেখা দিত না। এটাকে বলে বস্তুর অস্তিত্ব সমাজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। এখন ধরেন, এখন বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপির নেতাকর্মীদের এখন কি দাপট! যারা মৃতপ্রায়, যে সমস্ত নেতারা মৃতপ্রায় হয়ে গিয়েছিল, সেই সমস্ত নেতাদের গায়ে এখন শক্তি চলে আসছে। তাদের রূপ লাবণ্য কী রকম যে হয়ে গেছে, কত সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে চেহারা সুরত। এইরকম এক সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও ছিল, যে আমর হোসেন আমু ক্ষমতায় আসার আগে তার চেহারা কীরকম ছিল, আর ক্ষমতায় এসে তার চেহারা কত সুন্দর হয়ে গিয়েছিল, এখন আবার কীরকমের হয়ে গেছে। হাসানুল হক ইনু এমন কোনো কথা নাই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বলেছে, কিন্তু গত কয়েকদিন তাকে আগে সে দুইজন পুলিশের কাঁধের উপরে বাট দিয়ে করে আনা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে, কত স্বাস্থ্যবান ব্যক্তি, ওনাকে যখন কোর্টে আনা হয়েছে তখন উনি পুলিশের গায়ে বার দিয়ে হাঁটে এসেছেন। অর্থাৎ শেয়ারের ক্ষমতাটা বড়, আওয়ামী লীগ ক্ষমতাটা যে চালিয়েছে, অর্থাৎ বস্তুর অস্তিত্বের কারণে, শেয়ারের কারণে এরকমের হয়েছে। এখন বিএনপি ক্ষমতায়, বিএনপির হাতে শেয়ার, বিএনপি নেতাকর্মীদের কেউ প্রধানমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, কেউ কেউ শ্রমমন্ত্রী, কেউ এই মন্ত্রী, কেউ সেই মন্ত্রী, এবং এমপি, এবং লোকাল এরিয়াতে থানা পুলিশ প্রশাসন তাদের কথায় উঠে বসে, তাদের কথায় এখন চলতেছে। যেরকম আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের দাপট ছিল। অর্থাৎ শেয়ারটা যখন এখন বিএনপির হাতে চলে আসছে, প্রাইম মিনিস্টারের শেয়ার যখন এখন বিএনপির নেতার তারাই জিয়া সাহেব যেহেতু প্রাইম মিনিস্টার, বিএনপি প্রধানের যেহেতু শেয়ার, এখন বস্তুর অস্তিত্বটা এখন বিএনপির হাতে চলে গেছে। সুতরাং সমাজেও বিএনপি নেতাকর্মীদের মান মর্যাদা শান বেড়ে গিয়েছে। এটাকেই বলে বস্তুর অস্তিত্ব সমাজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সমাজে এখন আপনার মান মর্যাদা শান শৌকত বেড়ে গিয়েছে। এখন আওয়ামী লীগ নেতাকে কেউ কি দাওয়াত দিতে যাবে না বলেও, কারণ মনে করবে যে সে আওয়ামী লীগের দোষর।
এক সময়ে এই রকমের ছিল যে এক ভাইয়ের বিয়ে হলে, ভাইয়ের কন্যার বিয়ে হলে আরেক ভাই বিএনপি করলে সেই ভাইকে দাওয়াত দেওয়া যায় নাই। কারণ তাকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ নেতারা আসবে না। আমাদের সমাজে বিভক্তিটা নিয়ে আসছে। সেজন্য কার্ল মার্কস কিন্তু ইতিমধ্যে এই বিষয়ে একটা তত্ত্ব দিয়ে রেখেছেন। তিনি বলেছেন যে বস্তুর অস্তিত্ব সমাজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনার যখন সমাজে একটা অবস্থান হবে, আপনি যে জায়গায় বসবাস করবেন সে জায়গায় যখন আপনার একটা অবস্থান হয়ে যাবে, আপনার অস্তিত্ব যখন সেখানে গড়ে উঠবে, তখন আপনি আপনার নিজ এলাকায় সেভাবে আর মূল্যায়িত হবেন না। কেন হবেন না? আপনি যেই জায়গায় অবস্থান করতেছেন সে জায়গায় আপনার একটা স্ট্রাকচার হয়েছে, বন্ধু বান্ধব হয়েছে, পরিবেশ গড়ে উঠেছে, আপনার সেখানে ঘরবাড়ি হয়েছে। সেই কারণে সেই জায়গা থেকে মানুষ আর আগের অবস্থানে যেতে চায় না। যে মানুষ ঢাকা শহরে বসবাস করে ওই মানুষ আবার গ্রামে যেতে চায় না। ইতিমধ্যে একটা ভিডিও দেখছিলাম, আসমান নামে ভাইরাল একটা যে ফুডকোর্টের মালিক, যে ঢাকা, উনি প্রথমে হাঁস বিক্রি করতেন। উনি কয়েকদিন আগে ঈদে গিয়ে গ্রামে গিয়ে বলছেন যে গ্রামে না যাওয়াটা আমার জন্য ভালো ছিল। কারণ কি, আমি গ্রামে গিয়ে মর্যাদা পাই নাই, আমি আমার ফুডকোর্টে আমার যে মর্যাদা, আমাকে মানুষ যেভাবে সম্মান করে, আমার গ্রামের কয়জন মানুষ আমাকে চিনে, তারপরেও মানুষ নারীর টানে বাড়ে যায়। কিন্তু কথা হচ্ছে সেজন্যেই যে বলা হচ্ছে যে বস্তুর অস্তিত্ব সমাজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে। আমাদের মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন হিজরত করে। পরবর্তীতে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে মক্কাবাসী যখন বলল যে আপনি মক্কায় চলে আসেন, এখন তো আর এখানে আপনার কোনো শত্রু নাই, আপনি মক্কায় থাকেন। তিনি কিন্তু মক্কায় আসেন নাই বসবাস করার জন্য, তিনি আসছিলেন হজ করার জন্য। সুতরাং এ থেকে পরিষ্কার যে মানুষ যেখানে যার অবস্থান, সুবিধাগত অবস্থানে আছে, সেটাই তার অবস্থান। এই ইসলামের এই প্রেক্ষাপট থেকে নিয়ে এর পরবর্তীতে যারা দার্শনিক হয়েছেন, কবি হয়েছেন, সাহিত্যিক হয়েছেন, ওনারা এগুলোকে কালেকশন করে, এগুলোকে আরও কিছু মডিফাই করে তারা থিওরি দিয়েছেন। সে কারণে আসলে মানুষ হচ্ছে ক্ষমতার সাথে থাকতে চায়। সমাজে আপনি যে যত বড় ভালোই হোক না কেন, আপনি যখন বেশি চাঁদা দিতে পারবেন, আপনার মর্যাদা সমাজে বেশি। আপনি মানুষেরকে বেশি করে যেভাবে চাঁদা কালেকশন করেন না কেন, টাকা পয়সা দিতে পারবেন, আপনার মর্যাদা ওখানে বেশি। এবং আপনি আরেকটা বিষয় দেখবেন, আপনি যে জায়গায় বসবাস করেন, যে জায়গায় কর্মস্থল আপনার ছাত্র জীবন থেকে 15, 20, 22, 25 বছর বা 28 বছর পর্যন্ত একজন লোক চট্টগ্রামে বসবাস করে, সে তার ছাত্র জীবন, সে যখন চাকরির জীবন ঢাকায় চলে গেল, তার লাইফটার বেশিরভাগ সময় ঢাকায়। সুতরাং তার বন্ধু বান্ধব, তার পরিবেশ গড়ে উঠছে ঢাকায়। সুতরাং সে ঢাকা থেকে আর চট্টগ্রামে আসতে চাইবেন না। এটাই হতে স্বাভাবিক। যারা লন্ডনে থাকে, লন্ডনে বসবাস করে, লন্ডনের নাগরিকত্ব নিয়েছে, তারা সহজে আর বাংলাদেশে আসতে চায় না। কেন? মানুষ যখন একটা সুবিধাজনক অবস্থানে চলে যায়, সে সেখান থেকে আর অসুবিধাজনক অবস্থানে বা এর চেয়ে একটু নিম্নমানের অবস্থানে আর যেতে চায় না। এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। এবং সেজন্যই এই প্রক্রিয়াটাকে পরবর্তীতে মডিফাই করে সব কিছুকে সুন্দরভাবে বুঝিয়ে কার্ল মার্কস একটা থিওরি দিয়েছেন, দ্বান্দ্বিক বস্তুবাদ। মানুষের সাথে বস্তুর সম্পর্ক, এটা একটা বস্তুবাদের উপরে নির্ভর করে, অর্থাৎ বস্তুটার অবস্থানের উপরে আপনার নির্ভর করে। ধরেন আমি এখন একটা শার্ট যে গাইয়ে দিয়েছি, এইটা 1400 বছর আগে, 1500 বছর আগে এই ধরনের শার্ট, এত সুন্দর গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশে নয়, ওয়ার্ল্ডেই ছিল না। 1800 সালের পরে যে এদেশের শিল্প বিপ্লব হয়েছে,
বা বিশ্ব শিল্প বিপ্লব হয়েছে, এর আগে মানুষ ছিল কৃষিজীবী। এইভাবে এক একটা সময়ে এক একটা হয়ে যায়, এবং সেজন্যই বলছে যে মানুষের সাথে মানুষের যে দ্বন্দ্বটা, সেটা হয় আর্থিক সামাজিক মর্যাদা অনুসারে, যে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব। যাই হোক, অনেক কথাই বললাম। এগুলো কেন বললাম, আমরা মাঝে মধ্যে এগুলো গবেষণা করি বা রিসার্চ করার চেষ্টা করি যে আসলে যে বিএনপি এখন ক্ষমতায় আসার পরে শরিক দলগুলোর সাথে আগে যে আচরণ করেছে, সেই আচরণেও কিন্তু এখন কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। আমরা সেই জন্যই বলছি যে ক্ষমতা বড় জিনিস রে ভাই, ক্ষমতা বড় জিনিস। যখন মানুষ ক্ষমতা পেয়ে যায়, তখন সে তার বন্ধুকেও হারিয়ে ভুলে যায়, সে বন্ধুকেও ভুলে যায়। ক্ষমতার রঙিন চশমায় মানুষ মানুষকে বুঝতে পারে না। সে যে একসময় দুর্দিনে ছিল, সেটাও মানুষ ভুলে যায়। সুতরাং মানুষ কিন্তু এগুলো বিবেচনায় রাখা দরকার। আমরা মানুষ হিসেবে আমরা ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বুঝতে হবে আমাদেরকে যে আমরা কেন আজকে এই বাংলাদেশে সহ সারা বিশ্বে যে মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে, এর পিছনেও অনেক কারণ লুকিয়ে আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।